আহ, আমার আসলে শকুনির ওপরে কথা বলতে চাই একটু। তো অদ্ভুত লাগে শুনলে যে মহাভারত ব্যাপারটা কি হয়েছে যে একটা এত বড় একটা মহাকাব্য, সেটা আজকে ওদের ভাষায় মানে যারা বিদেশের লোক তারা খুব সুন্দর করে শব্দটা বলেন যে টেলিং অ্যান্ড রিটেলিং। বারবার বারবার মহাভারত উচ্চারিত হয়েছে বিভিন্নভাবে বিভিন্ন যুগে। একই গল্প তখন আর এক রকমভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে আর একটা মানুষের মুখে। ধরা যাক সবচেয়ে সাধারণ উদাহরণ হলেন তুলসীদাস। রামায়ণ করেছেন যিনি, বাল্মীকি, তার যে রামায়ণটা আছে তিনি কিন্তু রিটেলিং করছেন, মানে রামের চরিত্র থেকে আরম্ভ করে তার সব কিছু রামচরিত মানুষের মধ্যে রিটেলিং হচ্ছে। এই রিটেল করার মধ্যে যেটা হয় সেটা সবসময় একটা কম্প্যাটিবিলিটি থাকে মূলের সঙ্গে, কিন্তু আবার তিনি সেখান থেকে বেরিয়েও আসেন, তিনি অন্যরকমভাবে বলেন। কম্প্যাটিবিলিটি থাকে তার চরিত্রের মধ্যে, এবং সবচেয়ে বেশি হচ্ছে তার যে আচার আচরণ এবং চরিত্র, সেই জায়গাটায় কম্প্যাটিবিলিটি থাকে। থাকে বলেই কখনো কখনো এমনও হয় যে মূল কাহিনীর থেকে পরবর্তীকালের কাহিনী আরও বেশি আকর্ষণীয় হয়ে যায়। এইরকম একটা কাহিনী শকুনির সম্বন্ধে আজকে শোনাবো। মহাভারতের শকুনি, যাকে আপনারা সকলে একটা ভিলেন হিসেবে জানেন, অত্যন্ত বুদ্ধিমান, অত্যন্ত কুটিল, অত্যন্ত চতুর, এই তার ভাবনা। আর মহাভারতে অনেকবারই কৌটিল্যকে পার্বতীয় এই সম্বোধন করা হয়েছে, যেটা আমি কখনো ওই আমাদের মূল ভূখণ্ড, এই ভারতবর্ষের মূল ভূখণ্ড এইসব জায়গায় উল্লেখও করেছিলাম যে গান্ধার রাজ্য থেকে তিনি আসছেন। তো গান্ধার রাজ্যের যে বিশাল মানে যে যে রাজ্যের যে দেশ চরিত্র, সেটার মধ্যে যে পাহাড়, প্লেনস এবং পাহাড়ের মাঝখান দিয়ে চলা নানান রকম গলিঘুজির জায়গা থাকে। এখন গেরিলা ওয়ার যেখান থেকে সবচেয়ে ভালো করা যায়, এই যে জায়গাটা, তো এই রকম একটা জায়গা থেকে আসছেন যিনি, তিনি দু পা এগিয়ে এক পা পেছন, এই যে চরিত্র কিংবা কুটিলতার যে চরিত্র, সেটা কিন্তু মহাভারত এই জায়গার দেশের ভূখণ্ড থেকে উল্লেখ করেননি। কিন্তু বারবার তাকে পার্বতীয় বলার উদ্দেশ্য একটা অদ্ভুত ব্যাপার আছে এখানে। মহাভারত ওরমভাবে সোজাসুজি কাউকে নিন্দা করে না, এবং দেশ চরিত্র দিয়েও যে নিন্দা সেটা সরাসরি যেখানে আছে সেখানে করেছেন। কিন্তু শকুনির ক্ষেত্রে পার্বতীয় বলার মধ্যে শুধুমাত্র ওই অনেক চোরা গলিঘুজি যে পাহাড়ের স্থানে হয়, সেইটার দিকে একটা নজর আছে বলে মনে হয়, তার কুটিলতার সঙ্গে যেটা মিলে যায়। কিন্তু বাস্তবে পাহাড়ি মানুষরা সবচেয়ে বেশি সরল হন, এটা আমরা নিজেদের অভিজ্ঞতা থেকেও খুব ভালোভাবে জানি, খুব ভালোভাবে জানি। কাজেই সেটা নয়, ওই দেশের ওই যে দেশজ জিওগ্রাফি, চরিত্র, সেটা মানুষের মধ্যে এসেও পড়ে। যেমন বঙ্গভূমির জল, কাদা, শস্য, শ্যামলা, এই যে ভাবটা, এটা বঙ্গভূমির মানুষকে যতখানি নরম একটা ভাব দেয়, একটা কাদা কাদা মাখো মাখো ভাব দেয় বঙ্গজননীর যেটা ভাবে, আপনি রাজস্থানের ক্ষেত্রে কি সেটা পাবেন? অন্যরকমভাবে পাবেন। তারাও সম্পূর্ণ স্নেহশীলা, কিন্তু তাদের আচরণগুলো অন্যরকম হয়। এইটা আর কি, এইগুলো আর কি একটু খেয়াল করার মতো। সব চরিত্রের মধ্যেই এটা থাকে। সেখানে আমার কথাবার্তা হচ্ছিল এক বন্ধুর সঙ্গে যে মহাভারতের যে শ্যালকেরা খুব অনেক সময় ধৃষ্টদ্যুম্ন, তিনি এমন একটা জায়গায় পৌঁছেছেন, অতখানি জায়গায় পৌঁছানোর তার যোগ্যতা ছিল না। সম্পূর্ণ পাণ্ডবদের সেনাপতি নিযুক্ত হয়েছিলেন তিনি, তাই না? কিন্তু সেইভাবে তো তার যে চরিত্র সেটা দেখা যায়নি, বরং কিছু কিছু জায়গায় তিনি এমন ধরনের অন্যায় করেছেন যেগুলো অর্জুন পর্যন্ত সইতে পারেননি। আবার দেখুন কীচক, বিরাট রাজার শ্যালক,
তিনি অদ্ভুত চরিত্র, মানে রাজার ক্ষেত্রে রাজার হয়ে একটা তিনি বেশ জায়গা গ্রহণ করে ফেলেন এবং অনেকেই রাজবাড়িতে আশ্রিত। অভিজ্ঞান শকুন্তলমের মধ্যেও সেরকম একটা চরিত্র আছে, রাজ্ঞ শ্যালক, অর্থাৎ শ্যালক আর কি। এইরকম শ্যালকদের চরিত্র খুব ভালোভাবে নেননি সেকালের দিনের লোকেরা, যারা খানিকটা রাজার প্রশ্রয়, বিশেষ করে রাজবাড়িতে রাজার প্রশ্রয়ে খানিকটা নিজের মতো করে চলতে থাকেন। এইটা রাজাকেও হয়তো কখনো কখনো মানেন না, এই নিয়ে কথা হচ্ছিল। সেখানে অনেকের কথাই উঠেছে। আমি যেমন কৃষ্ণের কথা বলেছি, কৃষ্ণও তো কোনোভাবে না কোনোভাবে মানে এই বাড়ির সঙ্গে একটা অন্য সম্বন্ধে যুক্তও তো থাকতে পারেন, তাই না? যদি সুভদ্রার সম্বন্ধটা দেখি তাহলে কৃষ্ণ তো কি হন তার, সেই দিক থেকেও ভাবি। আর মানে কৃষ্ণের বোন সুভদ্রা, তার সঙ্গে অর্জুনের বিয়ে হয়েছে, তিনিও তো শ্যালক, কিন্তু তার পজিশন এবং তার সমস্ত এগুলো কীরকম ভালো, অথচ শকুনি কিংবা অন্য জায়গায় বিরাট রাজার যে শ্যালক, তাদের কীরকম চরিত্র, কীচক, তার কী চরিত্র আমরা পাবো। যাই হোক, সেসব থাক, এসব কথা নেই, কথায় কথায় কথা উঠছিল। তো আমি এইটাতে বললাম যে গান্ধারী একজন মানুষ যিনি কিন্তু তার ভাইকে কোনোদিন প্রশ্রয় দেননি, শকুনিকে কোনোদিন প্রশ্রয় দেননি, এবং চিরকাল তার সঙ্গে মানে যা ব্যবহার করেছেন এবং স্বামীর কাছে তার সম্বন্ধে অনেক গালমন্দও করেছেন, যে দুর্যোধনের যে অবনতি ঘটছে সেটা শকুনির জন্য ঘটছে, একথা বারংবার বলেছেন। এবং শকুনির কুবুদ্ধির যে জের, তাতে মুশকিল হয়ে গেছে যে স্বামী পুত্র সহ, অর্থাৎ ধৃতরাষ্ট্র এবং দুর্যোধন, তাদের কুবুদ্ধির সঙ্গে কিন্তু সায় মিলেছে শকুনির। তারা মানে শেয়ানে যাকে কোলাকুলি বলে সেরকমটা হয়েছে, যাতে কুরুরাজ্য শেষ পর্যন্ত ধ্বংস হয়ে গেছে। কিন্তু অনেকেই এটা বলেন যে আমরা অনেক শুনি, এবং একটা লোককথা, মানে লোকের মধ্যেই গল্পটা শুনতে পাওয়া যায় যে শকুনি নাকি আগে বেশ ভালো মানুষই ছিলেন, আগে নাকি বেশ ভালো মানুষই ছিলেন। দেখুন, এই যে রিটেলিং হচ্ছে এখানে, শকুনির চরিত্রটা, তার গল্পটা অন্যভাবে বলছেন, কিন্তু তিনি তার বাপ ভাইদের ওপরে দুর্যোধনের একটা প্রতিহিংসা চরিতার্থ করার জন্যে তিনি নাকি কৌরব, মানে দুর্যোধন একটা প্রতিহিংসা নেবেন শকুনিদের ওপরে, তার বাপ ভাইদের ওপরে, এই প্রতিহিংসা নেওয়ার জন্যে নাকি শকুনি দুর্যোধনের সঙ্গে এসে জুটেছিলেন। কি সাংঘাতিক কথা, একেবারে অন্যরকম হয়ে গেল কিন্তু মহাভারতের থেকে। মহাভারতে এরকম কথা নেই। এবং ঠান্ডা মাথায় তিনি নাকি দুর্যোধনেরই সর্বনাশ করেছেন, এরকম একটা লোকপ্রচলিত গল্প আছে। আর এটা এমন একটা গল্প যেটার সামান্য সামান্য জায়গায় দু একটা চেঞ্জও আছে, 3-4টে ভার্সনে এরকম গল্প পাওয়া যায়। এবং আরও মজার ব্যাপার, এই রকম একটা গল্প থেকে কিন্তু শকুনির পাশা, এই বলে যে একটা নাটক আমাদের এখানে যথেষ্ট পরিমাণ চলেছে, সেই শকুনির পাশা নাটকটাও কিন্তু তৈরি হয়েছিল। যদিও ওই যে বললাম 3-4টে ভার্সন আছে, সেই ভার্সনের জায়গা থেকে, এমনকি মহাভারতের থেকেও এই নাটক কিন্তু লোকের কাছে আরও বেশি ইন্টারেস্টিং হবে, সেটা গল্পটা শুনলেই বুঝতে পারবেন। লোকস্মৃতিটা কীরকম, আমি এই কাহিনীটা শুনেছিলাম যার কাছে, তিনি আমার শ্রদ্ধেয় গুরু অনন্তলাল ঠাকুর। তার মতো পণ্ডিত মানুষ খুব কম আছেন, কিন্তু মহাভারত তার কাছে যেরকম মাঝে মাঝেই অদ্ভুত অদ্ভুত কথা, অদ্ভুত অদ্ভুত গোপন কথা তার কাছে শুনেছি, এবং এই গল্পটাও আমার তার কাছে শোনা। এবং তার মেমোরি যেটা ছিল সেটা এত শার্প যে তিনি সুন্দর করে গল্পটা বলেছিলেন আমাকে, যে যুবক বয়সী দুর্যোধন, তার যে পা দুটি ছিল সেটা খুব খারাপ নাকি দেখতে ছিল, মানে শরীরের মধ্যেই তার সম্পূর্ণ একটা পৃথক ভাব তৈরি হয় তার পা দুটি দেখলে,
মানে সর্বাঙ্গ সুন্দর শরীর, দুর্যোধনের চেহারা কিছু খারাপ নয়, দুর্দান্ত শরীর তার, গদা পিটিয়ে মানে, এবং আমরা এতে দেখেছি যে একেবারে যখন কৌরবরা শেষ হয়ে গেছেন, একেবারে সৌপ্তিক পর্ব যেখানে লৌহ ভীম চূর্ণ করছেন, সেই ভীম একটা জায়গায় নাকি লৌহ ভীম একটা রাস্তায়, যাতায়াতের রাস্তায় লৌহ ভীম একটা তৈরি করে তিনি তার ওপরে গদা চালিয়ে প্র্যাকটিস করতেন। এরকম একটা মানুষ, মানে এইরকম শক্তি তার গায়ে, তার এত সর্বাঙ্গ সুন্দর যে চেহারা, তার মধ্যে এইরকম দুটো পা খুব বিষদৃশ বলে দুর্যোধন খুব বিষণ্ণ বোধ করতেন মনে, এবং মাঝে মাঝে তার খুব রাগ হতো। এবং একদিন রাগে দুঃখে দুর্যোধন তার নিজের মা আর কি গান্ধারী তাকে জিজ্ঞাসা করেন যে তুমি কি এর কোনো কারণ বলতে পারো মা, যে কেন আমার এই পা দুটো এইরকম পাখির ঠ্যাংয়ের মতো, পাখির ঠ্যাং তার মতো এরকম দেখতে হয়েছে, আমার কোন পাপে আমার এরকম হলো, এরকম বেমানান একটা পা আমার শরীরের সঙ্গে, এটা কেমন করে হলো? গান্ধারী পুত্রকে অনেক সান্ত্বনা দিলেন, দিয়ে বলেন এতে তোমার কোনো দোষ নেই বাবা, দোষটা আমারই। বলে কি? বলে ছোটোবেলায় আমাদের যে বাড়ির পুরোহিত গণক ঠাকুর, দেখুন কিভাবে চেঞ্জ হচ্ছে গল্পটা, এবং কিভাবে একেবারে দেশজ যে সমস্ত জিনিসগুলো সেগুলো আসছে। আমাদের বাড়ির যে গণক ঠাকুর, একজন তিনি জ্যোতিষ ঠাকুর, তিনি দেখতেন, হাতটাত দেখতেন, কুষ্টি দেখতেন, তিনি বলেছিলেন যে আমার নাকি বৈধব্য যোগ আছে, বৈধব্য যোগ আছে। তিনি আরও বলেছিলেন যে কোনো মানুষের তোমার প্রতিকারটা কি হবে। গান্ধারীর বাবা সুবল, তিনি গান্ধার দেশের রাজা, তিনি জিজ্ঞাসা করলেন যে এটা তার প্রতিকারটা কি। বললেন যে একটা কাজ করতে পারেন, যে কোনো মানুষের সঙ্গে বিয়ে হওয়ার আগে যদি একটা বৃক্ষ অথবা একটি পক্ষীর সঙ্গে যদি এই মেয়ের বিবাহ দিয়ে দেন, তাহলে বৈধব্য যোগে সেই পক্ষী কিংবা সেই বৃক্ষটি নষ্ট হয়ে যাবে। অতএব সেই রকম একটা বিয়ে দিলে তাহলে আপনার এই জিনিসটা ঠিক থাকবে। যারা নেচার নিয়ে চিন্তা ভাবনা করেন এখনকার দিনেও, তারা জানেন যে আমাদের দেশে যে বৃক্ষ কত পূজিত হন, যেরকম তুলসী, যেরকম বেলগাছ, নিম গাছ, মানে পঞ্চবটী, এটা তো একটা দেববৃক্ষ বলে কল্পনা করা হয়। আমাদের দেশে কিন্তু নেচারের প্রতি এই সম্মান ছিল, এবং এই ব্যবহারও লোকে প্রচলিত ছিল যে একটা বৃক্ষের সঙ্গে একটা মেয়ের বিবাহ হতে পারে। এমন অনেকেই আছেন যারা সেই বিবাহ করেন। যাই হোক, করেছেন, এবং এখনও কোনো কোনো জায়গায় এই রীতি প্রচলিত আছে যে অন্যের সঙ্গে বিয়ে হলেও একটা গাছের সঙ্গে বিয়ে দিয়ে দেওয়া, এরকম ধরনের। তার মানে দেখুন গল্পটা চেঞ্জ করছে রিটেলিংয়ের সময়, একদম সময়ের সঙ্গে যে কন্টেম্পোরারিনেস, তার সঙ্গে তাল মিলাচ্ছে কিভাবে। গণক ঠাকুরের সেই কথাটা শুনে গান্ধাররাজ সুবল কী করলেন, একটি পায়রার সঙ্গে মেয়ের বিয়ে দিয়ে দিলেন। তো এবং মেয়ের বিয়ে দেওয়ার পর কিছুদিন গেল, এবং তারপর একদিন পায়রাটা একদম মৃত্যুর মুখে পড়ে গেল, মানে তার সে মারা যাবে, এরকম একটা অবস্থায়। এই অবস্থায় যখন মারা গেল আর কি, তখন ওই মৃত্যু মুখেই জিজ্ঞাসা করছেন, এবং মানে পায়রাটার অকালে আয়ু শেষ হয়ে যাচ্ছে, এবং সে কথাটা যেহেতু গান্ধারী জানেন, যে একদম জ্যোতিষ নির্দেশ দিয়ে গেছেন, সেটা জানেন যেহেতু, তিনি পায়রাটাকে একটু সান্ত্বনা দিয়েই বললেন যে দেখো, তোমার অকালে তুমি মারা গেলে বটে, কিন্তু এটাও মানে তোমার দোষ নয়। আমার এইরকম একটা ঘটনা ঘটেছিল যে জ্যোতিষ এসে এরকম বলেছিলেন, তার ফলে তোমার সঙ্গে
এরকম একটা বিয়ে হলো, তারপর তুমি মারা গেলে। তো পায়রাটা এই বললে যে সঙ্গে সঙ্গে শুনে বললে যে এরকম জঘন্য একটা খেলা যখন তুমি আমার সঙ্গে, বিশেষ করে একটা জীবন মরণের ব্যাপার যেখানে ছিল, এই রকম খেলা যখন আমার সঙ্গে খেলেছ, তখন আমিও আমার যে স্বামিত্ব, আমি যে স্বামী ছিলাম তোমার, তার একটা চিহ্ন রেখে যাব। তোমার যখন ছেলে হবে ভবিষ্যতে, মানে যেসব ছেলেরা তোমার হবে, তাদের পাটা সব সময় এই পায়রার পা যেরকম হয় ওই রকম তোমার পাগুলো হবে তোমার ছেলেদের। এবং এটা বলার সঙ্গে সঙ্গে গান্ধারী খুবই কাকুতি মিনতি করেন, দেখো আমার তো দোষ নয়, আমার কপালের দোষ ছিল, সেটা কাটানোর জন্য আমার বাবা এইরকম করেছেন। সেখানে পায়রার আবার একটু মায়াও হলো, সে বলল ঠিক আছে, সব ছেলেগুলোর যদি নাও হয়, তোমার জ্যেষ্ঠ ছেলে যেটি, তার কিন্তু পাটা এইরকম হবে। বেশ, এখন মানুষের দেহে একটা মানে কবুতরের একটা পা, দুটো পা, এটা কীরকম অন্যের দৃষ্টিকে কুৎসিত লাগবে, সেটা জেনে গান্ধারীরও খুব মন খারাপ হলো। কিন্তু গান্ধারী দুর্যোধনকে বললেন যে দেখো, এই অভিশাপের জন্যই তোমার অন্তত পা দুটো এইরকম খারাপ দেখতে লাগছে। গান্ধারীর কথা শুনে দুর্যোধন মোটেই সান্ত্বনা লাভ করলেন না, যেটা তার স্বভাব নয়, এবং শান্ত তো হলেনই না। তিনি দ্বিগুণ রেগে বললেন যে এটা তো তুমি এর জন্য কোনো দায়ী নও, এ দায়ী হচ্ছে তোমার বাপ ভাইরা, অর্থাৎ রাজা সুবল এবং তোমার যে ভাই আছেন শল্য, তিনি কিন্তু এর জন্য দায়ী, কারণ শল্য যথেষ্টই বিবাহের মধ্যে ছিলেন ধৃতরাষ্ট্রের সঙ্গে। তাহলে এই মূর্খ একটা গণক ঠাকুর তার কথা শুনে এই পায়রার সঙ্গে তোমার বিয়ে দিয়েছেন। গান্ধারী বললেন তা না হলে তো তোমার পিতাই মারা যেত, সেটা কি ঠিক হতো? উনি বললেন ওসব আমি জানি না, যেহেতু এইরকম একটা পায়রার সঙ্গে বিয়ে দেওয়ার কথাটা এই গণক ঠাকুরের এই কথা তারা বিশ্বাস করেছেন, তা আমি এর উপযুক্ত ব্যবস্থা নেব। এই কথা বললেন গান্ধারীকে, কিছু করার ছিল না গান্ধারীর। দুর্যোধন একেবারে সরাসরি মানে তার প্রতিহিংসার কথা ভাবলেন, যে ওই তার যে মাতামহ সুবল এবং শকুনি ইত্যাদি যারা আছেন, তাদের উপযুক্ত ব্যবস্থা নেবেন তাদের ব্যাপারে। গান্ধারীর যে পিতা সুবল এবং তার যে ছেলে, এবং এই লোকপ্রচলিত গল্পে তারও নাকি 100টা ছেলে, অর্থাৎ সুবলেরও নাকি 100টা ছেলে। যেমন গান্ধারীর 100 ছেলে, সেমনি প্রবাদ হোক এটা 100 ছেলে না হলেও অনেকগুলি ছেলে এটা ধরতে হবে, এবং তাদের মধ্যে শকুনিও একজন, তিনি জ্যেষ্ঠ। এদের সবাইকে দুর্যোধন অনতিকালের মধ্যে একেবারে কারাগারে নিক্ষেপ করলেন, এবং বন্দিশালায় তাদের খাবার দাবার যেটার ব্যবস্থা সেটা অদ্ভুত। এটা অসামান্য সুন্দর রিটেলিং হয়েছে গল্পটা। হ্যাঁ, তাদের খাবার দাবার ব্যবস্থাও অদ্ভুত। কীরকম? দুর্যোধন সবার জন্যে 1 মুঠি করে ধান এবং সামান্য একটু জলের ব্যবস্থা করলেন। অর্থাৎ একটা পায়রা যতটুকু ধান খেতে পারে ম্যাক্সিমাম, সেটা 1 মুঠির বেশি কখনোই হবে না, এবং সেই জল যতটুকু খেয়ে একটা পায়রা বাঁচতে পারে, ঠিক সেই রকম ব্যবস্থা গান্ধারীর পিতা সুবল এবং গান্ধারীর 100 ভাই, যার মধ্যে শকুনি আছেন, তাদের সবার জন্য এই ধান জলের ব্যবস্থা করলেন। হ্যাঁ, ভালো দিন যেতে লাগলো। খাবারের বরাদ্দ এমনই যাতে প্রত্যেকে শরীর আস্তে আস্তে শুকিয়ে যেতে লাগলো। প্রত্যেকেই চিন্তা করতে লাগলেন যে কারাগারে থাকলে এই খাবার খাই যদি, এই এত অল্প, তাহলে এমনিও মারা যাব, অমনিও মারা যাব। মুক্তি যখন নেই, তখন একটা প্রতিহিংসা দুর্যোধনের উপরে নিতে হবে। দেখুন, প্রতিহিংসার যে জায়গাটা, এই ক্যারেক্টারে কিন্তু কম্প্যাটেবিলিটি অদ্ভুতভাবে আছে।
এই 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 শকুনির ক্যারেক্টারের মধ্যে, দুর্যোধনের ক্যারেক্টারের মধ্যে দেখুন মূলের সঙ্গে এর একটা অদ্ভুত কম্প্যাটিবিলিটি আছে। তো এখন এরা প্রত্যেকেই চিন্তা করতে আরম্ভ করলেন যে আমাদের কারাগার থেকে যখন মুক্তি নিয়ে একটা মিটিং টিটিং করলেন এবং সবাই মিলে ঠিক করলেন যে প্রত্যেকের খাওয়ার জন্য যতটুকু ধান পাওয়া যায় এবং যতটুকু জল পাওয়া যায় তারও একাংশ এই সবটা নিয়ে প্রত্যেকে আহার ত্যাগ করবেন এবং বরাদ্দ ধানটুকু জমিয়ে রাখবেন। জমিয়ে রেখে কি করবেন? সেই জমানো খাবার একজনকে খাইয়ে তার শক্তি বৃদ্ধি করবেন এবং তাকে বাঁচিয়ে রাখবেন। এই ঠিক করলেন। ধান এবং জল, ধান থেকে চালই হোক, যেভাবেই হোক, সেইভাবে তাদের বাঁচিয়ে রাখবেন। হ্যাঁ, মানে ধান জমানো হবে এবং তাদের বাঁচিয়ে যেটুকু রাখা যাবে সেইটুকু দিয়ে প্রতিদিন কাকে করা হবে এই নিয়ে তর্কাতর্কি হলো এবং সেখানে প্রত্যেকটি ভাই অস্বীকার করলো যে আমাদের জ্যেষ্ঠ যে ভ্রাতা শকুনি, তার মতো বুদ্ধি এবং চতুরতা আমাদের কারো নেই। সেক্ষেত্রে আমাদের বেঁচে থেকেই বা লাভ কি? আমরা তো কিছু করতেও পারবো না ভবিষ্যতে, আর এই প্রতিহিংসা চরিতার্থ করার ক্ষমতাও আমাদের হবে না। অতএব আমরা শকুনিকেই বাঁচিয়ে রাখব, তার যে জটিল বুদ্ধি আছে এবং তিনি একমাত্র লোক যিনি দুর্যোধনের উপরে এই প্রতিহিংসা গ্রহণ করতে পারবেন। ফলত তারা মানে ওই একে শকুনিকে ফিড করতে আরম্ভ করলেন জমানো ধান থেকে এবং জল দিয়ে। এবং এই যে আস্তে আস্তে শকুনির শক্তি বৃদ্ধি এবং অন্যান্য ভাইরা মারা গেলেন, সুবল মারা গেলেন। ঘটনা হচ্ছে যে সুবল কিন্তু এই গান্ধারী এসছেন আর কি এই জায়গাতে, সেখানে সুবল মারা গেছেন কি না গেছেন এটা কিন্তু প্রথমের দিকে আমরা জানতেই পারিনি মহাভারতে। এনিহাও, কিন্তু এখানে সুবলও মারা গেলেন এবং শকুনির অন্যান্য ভাইরাও মারা গেলেন। এবং ঠিক এই যে সময়টা যারা সবাই মারা গেলেন এক এক করে, শরীর শুকিয়ে শুকিয়ে একটা সময় তো লাগে, মনুষ্য শরীর মরতেও সময় লাগে, সেটা প্রায় অনশনের মতো করে থেকে তারা মারা গেলেন। এবং আলটিমেটলি ঠিক যখন কৌরব পাণ্ডবদের গণ্ডগোলটা আরম্ভ হয়েছে, মানে প্রথমেই একটা প্রচার আরম্ভ হয়েছে, এবার শকুনি মানে দুর্যোধন ভাবছেন যে তার ভাইদের উপরে তার মানে তিনি কিছুতেই রাজা হতে দেবেন না, কিংবা এই ধরনের তাদের প্রতি যে শত্রুতা আরম্ভ করা, সেটা যখন আরম্ভ হয়েছে পাকাপাকি, তখন শকুনি একদিন দুর্যোধনকে ডেকে পাঠালেন কারাগার থেকে এবং বললেন যে দেখো, আমার যা বুদ্ধি সেটা তোমাকে দিলে তোমার কিন্তু যে শত্রু বধ করার কথা তুমি ভাবছো, যে শত্রুকে দমিয়ে রাখার কথা তুমি ভাবছো, সেটা কিন্তু আমি করে দিতে পারবো। তাহলে বলছেন যে তাই? বলছে হ্যাঁ, আমি তোমাকে 100% কথা দিয়ে তোমার আমি কোনো ক্ষতি করব না, তোমার ভালো করব। আর একটা ব্যাপার এখনই বলে রাখি, ওদের সঙ্গে পাশা খেলব। একটা সময় আসবে যখন ওদের সঙ্গে পাশা খেলে ওদের হারিয়ে দেবো। বলে বলছো এইসব কথা? বলে আমার সুবিধে। বলে তুমি পাশাতে জিতবে কি করে? বলছে আমার পিতা সুবল তিনি মারা যাওয়ার পর তার হাড় দিয়ে আমি পাশার ঘুঁটি বানিয়ে নিয়েছি এবং সে ঘুঁটি এমনভাবেই দান পড়বে, সেটা আমার ইচ্ছে অনুসারে পড়বে। কাজেই এই ইচ্ছা মাত্রে যে আমার সুবলের প্রেতাত্মা যেটা সেটা যেই আমি পাশার দান দেব তার মধ্যে জেগে উঠবে এবং সঙ্গে সঙ্গে দান আমার মনোমতো হয়ে পড়বে। একটা পাশা যদি ভাবটা এইরকম, পাশার গুটিটাও যেন এই রকম যে পাশাটা যেন যদি উল্টে পড়ে, মানে যেরকম দান ইচ্ছে সেটা যদি পড়ে তার উল্টো দিক ঘুরে যাবে, এইরকম একটা ব্যাপার। এরকম একটা গল্প কিন্তু ওই মতকুনি শকুনি কিন্তু অদ্ভুত একটা গল্প কিন্তু বোধহয় মোস্ট প্রবাবলি পরশুরামও লিখেছেন। যাই হোক, সেটা কোনো ইন্সপিরেশন সম্ভবত এখান থেকে গেছে বলে মনে হয়। মহাভারতে এই ঘটনার অংশমাত্রও নেই। কিন্তু কিভাবে যিনি লিখেছেন এটা, তার ক্ষমতাও কতটুকু, সেটাও কিন্তু আমরা ভারতবর্ষের যে স্টোরি টেলিং,
উইথ অল কম্প্যাটেবল এলিমেন্টস উইথ দ্য অরিজিন, এটা দেখার মতো জিনিস। এটা গল্পটা কিন্তু আমরা যা শুনলাম এটা মহাভারতের ঘটনার সঙ্গে মানে মানে অন্য কিছু নয়, শকুনির যে চতুরতা তার সঙ্গেই এই রিটেলিংয়ের জায়গাটার মিল আছে। তাহলে শকুনির চরিত্রটা এখানে মানে উপাখ্যানের সঙ্গে কিন্তু সামঞ্জস্যহীন হচ্ছে না, যেটা আমি আগেই বললাম। শকুনি লক্ষ্য করে দেখুন, শকুনি চিরটা কাল দুর্যোধনকে কুমন্ত্রণা দিয়ে গেছেন, এবং এই কুমন্ত্রণাটা মানে শকুনির দিক থেকে এই গল্প অনুসারে পূর্ব পরিকল্পিত, যে তিনি দুর্যোধনের বংশটাকেই ছাড়খাড় করে দেবেন। অর্থাৎ ইচ্ছাকৃত একটা ঘটনা, যে তিনি মূল মহাভারতের কাহিনীর মধ্যে ঘটনাটা এমনিই আছে, কিন্তু এখানে সাজানো হয়েছে এইভাবে যে যে কৌরব পক্ষ মানে তার মায়ের সঙ্গে এই করে তার পাটা এইরকম পায়রার মতো হয়ে গেছে, তার প্রতিহিংসা হিসাবে তিনি যে প্রতিহিংসাটা নিয়েছিলেন তার ওপর দিয়ে গেলেন শকুনি, সময় মতো এসে বেরিয়ে তার সঙ্গে যোগ দিলেন, এবং কোনো জায়গায় তার চতুরতার অভাব নেই। সে কিন্তু মাথার মধ্যে লুকিয়ে রেখেছে যে দুর্যোধন ধ্বংস হবে। তিনি ওই সব পাশা টাশা খেলছেন, এবং এই কুটিলতা দুর্যোধনের চরিত্রের মধ্যে যে অন্তর্নিহিত কুটিলতা, যেটা তার ছিল না। তিনি খুব সরল লোক, কিন্তু দরকার হলে মার দাও, এই দাও, দাঙ্গা করো, এইরকম। কিন্তু শকুনি তাকে এমনভাবে পড়িয়েছেন যে তিনি, আচ্ছা একটা ভাবুন, পাশা খেলা যদি না হতো, দ্রৌপদীর বস্ত্রহরণ যদি না হতো, তাহলে কি হতো? তাহলে মহাভারতটা তো তৈরিই হতো না। কিন্তু পাশা খেলাটা যে ইম্পর্ট্যান্ট, এইখানে শকুনির কিন্তু একটা অবদান রইল। মানে যদি এই গল্পের দিক থেকে দেখি দুর্যোধনকে ধ্বংস করার জন্যে, আর আদারওয়াইজ যদি দেখি এটার সঙ্গে কিন্তু এই চতুরতার, এই গল্পের, এই পূর্ব পরিকল্পনার কোনো মিল নেই। মহাভারতের যে বিশাল রাজনৈতিক পরিমণ্ডল, সেখানে শকুনির প্রবেশ কবে ঘটেছিল তা কিন্তু মহাভারতের কবি পরিষ্কার করে বলেননি। এমনকি কবে এবং কিভাবে তিনি হস্তিনাপুরে এসে ঢুকলেন এবং পরপর ধৃতরাষ্ট্রের জ্যেষ্ঠ যে রাজকুমার দুর্যোধনের সঙ্গে যোগ দিচ্ছেন কিভাবে, সেটাও কিন্তু আমরা মহাভারত থেকে পরিষ্কার পাই না। লক্ষণীয় হচ্ছে যেটা মহাভারতে পাই, সেটা হচ্ছে ধৃতরাষ্ট্র নিজে কিন্তু সেই অন্ধ অবস্থায় গান্ধার রাজ্যে গেছেন, সেখানে কন্যাকে দান করেছেন। স্বয়ং সুবল শকুনি তো আছেনই, তাঁরা কন্যাদান করার পরেই ধৃতরাষ্ট্র যখন, সেই অন্ধ ধৃতরাষ্ট্র যখন পার্বত্য পথ পেরিয়ে আসছেন, তখন পার্বতীয় শকুনি, অর্থাৎ যিনি পার্বত্য দেশেই জন্মগ্রহণ করেছেন, রাস্তাঘাট চেনেন ভালো বলে এইরকম একটা শব্দে পার্বতী অর্থ প্রয়োগ হয়েছে, তিনি তাকে নিয়ে হস্তিনাপুরের দিকে রওনা দিয়েছেন। তত গান্ধার রাজস্য পুত্র শকুনির অভয়াত, অর্থাৎ তার সঙ্গে সঙ্গে চললেন শকুনি। শকুনির এই অনুগমনের পেছনে হয়তো কারণ ছিল, মানে গান্ধার রাজ্যটা আমি আগের দিন সামান্যতম হলেও বর্ণনা করেছি, ভারতবর্ষের উত্তরের থেকেও উত্তরে, তাই না? একটা পশ্চিমোত্তরের কোন জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে, যেখানে আফগানিস্তান, গান্ধারের পরবর্তী নাম কান্দাহার, এবং আপনারা জানেন যে এটা কোন জায়গায় অবস্থিত। সেই কান্দাহার থেকে, সুদূর কান্দাহার থেকে আসছেন তিনি, এবং ঋগ্বেদ এবং অথর্ববেদে আমরা গান্ধারের নাম পাচ্ছি। যদিও গান্ধার দেশটা খারাপ কি মন্দ, মানে ভালো, এই নিয়ে খুব বেশি উল্লেখ কিন্তু ঋগ্বেদ কিংবা অথর্ববেদে নেই। কিন্তু উপনিষদের সময় খুব ভালোভাবে টের পাওয়া যায় যে গান্ধারের বিদ্যাবত্তা এবং সেখানে নামি দামি পণ্ডিত যে কী পরিমাণ ছিলেন গান্ধারে, সেটা উপনিষদের মধ্যে কিন্তু বিভিন্ন জায়গায় তার উল্লেখ আছে। যে গান্ধার, ইনি গান্ধারিক, ইনি গান্ধার দেশের লোক, তিনি বিদ্বান, এই যে ব্যাপারটা।
এমনকি মহাভারত পুরাণের মধ্যেও গান্ধার দেশটা কত ভালো ছিল আগে এসবও কিন্তু প্রমাণ আছে। হয়েছে কি, সেই জায়গা থেকে যখন এরা সরে এসছেন অন্যদিকে, অর্থাৎ ভারতবর্ষের মধ্যে প্রবেশ করে গেছেন, সেই সময় জায়গাটার মধ্যে খানিকটা মানে অন্যায়, ওই যে একটা শব্দ আছে যে মানে মহাভারতের মধ্যে মানে কাম্বোজ, কিরাত এবং বর্বর ইত্যাদি জায়গায় মানুষের ছেয়ে গেছে, সেটা মহাভারতের মধ্যে টের পাওয়া যাচ্ছে। অর্থাৎ একটা জায়গার অসম্ভব গুণাগুণ ছিল, সেই জায়গাটার অবনতি ঘটছে, বিশেষ করে বিদ্যাচর্চার ক্ষেত্রে। এগুলো কিন্তু মহাভারতে পাওয়া যাবে। এবং এই জায়গাটায় দাঁড়িয়ে যে পরবর্তীকালে অবধারিতভাবে এইভাবেই চিহ্নিত হচ্ছেন যে পার্বতীয় যে শকুনি, তিনিও খুব ভালো লোক নন। এবং আরও পরবর্তীকালে তো এটা ঘটনা যে এই জায়গাটা উত্তরাপথ এইভাবে গণিত হয়েছে, উত্তরাপথ বলে চিহ্নিত হয়েছে। এবং উত্তরাপথের বাসিন্দা মানে উত্তরাপথ বলতে যতটুকু বোঝায়, যেটা মহাভারত থেকে যতটুকু বোঝায়, সেটা কিন্তু ওই কান্দাহার, আফগানিস্তান কিংবা বালুচিস্তান পর্যন্ত, কাম্বোজ পর্যন্ত যায় না। সেটা ওই আধুনিক রাওয়ালপিন্ডি, যেটা আমরা পাকিস্তানে যেটা আছে, সেই রাওয়ালপিন্ডির ছাড়িয়ে এই খানিকটা দূরে, এই পর্যন্ত সিন্ধু নদীর দুই পার জুড়ে এটা অবস্থান ছিল, সেইখানকার জায়গাটা পাওয়া যায়। উত্তরাপথ, গান্ধার নয় কিন্তু, গান্ধার আরও উত্তরেরও উত্তরে। এবং এই জায়গাটার বারবার বললাম একটা সময় মহান সুখ্যাতি ছিল, পরে সেটা কুখ্যাত একটা দেশ হিসেবে গণ্য হয়েছে। এরকম অনেক জায়গায় আছে, মহাভারতের মধ্যে থেকে সেটা টের পাওয়া যায়। আর এই যে পার্বত্য অঞ্চল, মানুষজন যে জায়গাটায় বসতি করছে সেই সময়, সেটা শকুনির চরিত্রের সঙ্গে যথেষ্ট মিল সেখানে রাখছেন আর কি। শকুনি তার বোনটির যে পিছন পেছন চললেন, আমরা দেখতে পেলাম বিবাহের সময়, মহাভারতের কথা বলছি, সেখানে তিনি যখন গান্ধারী যখন বয়স্থা, যৌবনবতী এবং যথেষ্ট লক্ষ্মীমতী, সেই তাঁকে অনুসরণ করে চললেন। স্বসারম বয়সা লক্ষ্ম্যা যুক্তামাদায় কৌরবান। তার মানে কৌরব দেশ থেকে যারা গান্ধারে গেছিল ধৃতরাষ্ট্রের সঙ্গে, তাদের সঙ্গে করে নিয়ে শকুনি আসছেন হস্তিনাপুরের দিকে। এবং তারপর যেটা হয়েছে যে এই যে একটা স্ত্রী যাকে তিনি ধৃতরাষ্ট্র, আসল বিয়েটা ওখানে হচ্ছে না, বিয়ে হচ্ছে কিন্তু আসল বিয়েটা হচ্ছে কিন্তু একেবারেই মানে হস্তিনাপুরের রাজবাড়িতে গান্ধারীর সঙ্গে যে আসল বিয়েটা তৈরি হচ্ছে আর কি। এরকম প্রথা কিন্তু আরও অনেক জায়গায় এই আধুনিক কালেও ছিল। এমনকি শুনেছি রবীন্দ্রনাথের ক্ষেত্রেও শুনেছি যে ওদের কন্যার বাড়িতে বিবাহ হতো না, অনেক ক্ষেত্রেই কন্যাকে নিয়ে এসে তারপরে বিবাহ এই বাড়িতে হতো, যেখানে বর আছেন সেখানে বিবাহ হতো, এরকম খবর শোনা যায়। তো এখন মহাভারত থেকে যেটা খবর পাচ্ছি যে এই কার্য সমাধা হয়ে গেলে, বিবাহ কার্য সমাধা হয়ে গেলে, তিনি কিন্তু শকুনি কিন্তু গান্ধারীকে রেখে ফিরে যাচ্ছেন, একেবারে হস্তিনাপুরে এসে তার হাতে তুলে, ধৃতরাষ্ট্রের হাতে তুলে দিচ্ছেন গান্ধারীকে। এবং তারপর মহাভারতের আমরা উল্লেখ দেখছি, পুনরায়াত স্বনগরম ভীষ্মেন প্রতিপূজিত। ভীষ্ম তাকে যথেষ্ট মানে কেয়ার করেছেন, তাকে হসপিটালিটি দিয়েছেন, প্রতিপূজিত, প্রচুর পরিমাণ তাকে আদর যত্ন করেছেন। সেই প্রতিপূজা, অর্থাৎ শকুনি যেরকম বরপক্ষের সঙ্গে অমায়িক ব্যবহার করছেন, ভীষ্মও কিন্তু সেইভাবে সেটা তাকে ফিরিয়ে দিয়েছেন এবং তারপর তিনি ফিরে এসছেন। তার মানে তখনই কিন্তু থেকে গেলেন না, কিন্তু কি করে রাজবাড়িতে আবার এলেন এইটা মহাভারতে আমরা দেখতে পাবো না। মানে গান্ধারের ছেলে গান্ধারে ফিরে গেছে। তারপরে একটা সময়ে যখন আমরা দেখলাম যে পাণ্ডু মারা গেছেন এবং ওই যে একটা সময়ে ভীমকে দুর্যোধন বিষ খাওয়ালেন অত্যন্ত ছোট অবস্থায়, সেই সময়
আমরা দেখতে পাচ্ছি হঠাৎ যে দুর্যোধন তিনি কর্ণ এবং শকুনির সঙ্গে আলোচনা করছেন। তার মানে কর্ণের সঙ্গেও দুর্যোধনের অস্ত্র পরীক্ষার আগেই দেখা হয়েছে এবং শকুনিও তৎকালে এসে পৌঁছে গেছেন, যেখানে তাদের বুদ্ধিতেই শেষ পর্যন্ত ভীমের মুখে ওই কায়দা করে একটা জায়গায় গিয়ে সেখানে তার মুখে মানে তাহলে লাড্ডু কিংবা মিষ্ট দ্রব্যের সঙ্গে বিষ মিশিয়ে ভীমকে খাওয়ানো হয়েছিল। এই আমরা নেক্সট অ্যাপিয়ারেন্স অফ শকুনি ইন দ্য মহাভারত, এটা আমরা এইভাবে দেখতে পাচ্ছি, কিন্তু তার আগে কোনোভাবেই এটা আমরা দেখতে পাইনি। বরঞ্চ গল্পটা যেভাবে সাজানো হয়েছে সেটাতে কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্স আসে এবং শকুনির চরিত্রের সঙ্গে একদম মিলে যায়, দুর্যোধনের চরিত্রের সঙ্গেও মিলে যায়। এইভাবেই কিন্তু একটা স্টোরি টেলিং হয়েছে, যেটা শকুনির এই গল্পটার মতো আর গল্প মহাভারতে আর কোথাও আছে কিনা আমার সন্দেহ।